Dr. Walter Seward. He is referred to as a father of quality control. He believed not having enough information hindered the effort of control management in the production of environment. He developed statistical control method. মেইনলি কোয়ালিটি গুরুজের কোন কোন জিনিসগুলো পড়তে হয় জানো তো? যে যেমন পিডিসিএ এই কনসেপ্টটা কে দিয়েছিল? কোন কোয়ালিটি গুরুজ দিয়েছিল? 7 deadly disease অফ ম্যানেজমেন্ট এই কনসেপ্টটা কোন কোয়ালিটি গুরুজ দিয়েছিল? 14 পয়েন্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট এই কনসেপ্টটা কে কে দিয়েছিল? ওয়াল্টার সিওয়ার্ট হচ্ছে হি ইজ রেফার টু ফাদার্স অফ। এই কোয়েশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করে, ভালো করে শোনো, ভালো করে মাথায় রাখো। ওয়াল্টার সিওয়ার্ড রেফার্ড অ্যাজ এ ফাদার অফ কোয়ালিটি কন্ট্রোল। শুনতে পেলে? হ্যালো, তাহলে হু ইজ দ্য ফাদার অফ কোয়ালিটি কন্ট্রোল? ওয়াল্টার সিওয়ার্ড। আর যদি বলে হু ইজ দ্য ফাদার অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট? কে? হু ইজ দ্য ফাদার অফ? হ্যাঁ, এডওয়ার্ড ডিমিং। বুঝতে পারলে মধুশ্রী? মনে রাখবে কোয়ালিটি কন্ট্রোলে হচ্ছে ওয়াল্টার সিওয়ার্ড, আর কোয়ালিটি ম্যানেজমেন্টে হচ্ছে এডওয়ার্ড ডিমিং। এডওয়ার্ড ডিমিং ইজ দ্য ফাদার অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট। আমি তাও এইখানে লিখে সেভ করে দিচ্ছি। ঠিক আছে? ফাদার অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট, ফাদার অফ কোয়ালিটি কন্ট্রোল। কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেনই বেশি জিজ্ঞেস করে। ঠিক আছে? উফ, বুঝতে পারলে পারমিতা? হু ইজ দ্য ফাদার অফ কোয়ালিটি কন্ট্রোল? Exactly. He also develops Seward's cycle of learning of improvement cycle, bringing together creative management thinking with statistical analysis. So he believed not having enough information. তার মানে ওয়াল্টার সিওয়ার্ড কোন কনসেপ্টে বিলিভ করতেন? যে not having enough information hinder effort of control and management in production environment. তার মানে যদি আমার কাছে এনাফ ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু আমি কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট ইন প্রোডাকশন এনভায়রনমেন্ট আমি করতে পারবো না। আমার কাছে এনাফ ইনফরমেশন থাকার প্রয়োজন। সেই জন্য হি ডেভেলপ স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল মেথড। সেই জন্য তিনি কিন্তু কোন মেথড ডেভেলপ করেছিলেন? স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল মেথড। এই কনসেপ্টটা জিজ্ঞেস করে যে স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল মেথড কে ডেভেলপ করেছিলেন। হি অলসো ডেভেলপ সিওয়ার্ড সাইকেল অফ লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট সাইকেল, ব্রিঙ্গিং টুগেদার ক্রিয়েটিভ ম্যানেজমেন্ট অ্যান্ড থিঙ্কিং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো তিনি আরেকটা কনসেপ্টে ডেভেলপ করেছিলেন যেটাকে আমরা সিওয়ার্ড সাইকেল বলি, অ্যান্ড লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট সাইকেল। সিওয়ার্ড সাইকেল অ্যান্ড লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট সাইকেল, ব্রিঙ্গিং টুগেদার ক্রিয়েটিভ ম্যানেজমেন্ট থিঙ্কিং।
with statistical analysis, bringing together creative management thinking with statistical analysis. The cycle contain four continuous step: plan, do, study and act. এই সাইকেলেও চারটি স্টেপ ছিল, যেটাকে বলে যে প্ল্যান, ডু, স্টাডি, অ্যাক্ট। এটা যেমন প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট ছিল, এটা হচ্ছে প্ল্যান, ডু, স্টাডি, অ্যাক্ট। দুটো কিন্তু ডিফারেন্ট, ভালো করে মনে রাখবে। বুঝতে পেরেছো? বোঝা গেল? এখান থেকে কিন্তু এই কোয়েশ্চেন গুলো অনেক বেশি জিজ্ঞেস করে, প্ল্যান, ডু, স্টাডি, অ্যাক্ট। জাস্ট এ মিনিট। স্টার্টেড। হুম 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 হুম। এখানটা রেড দিয়ে হাইলাইট করে দিলাম। হুম। So he also develops Seabort's cycle of learning and improvement cycle, bringing together creative management thinking and statistical analysis. So creative management thinking, statistical analysis এই কনসেপ্ট গুলোকে তিনি একসাথে নিয়েছে, এই কনসেপ্টটা ডেভেলপ করেছিলেন। দ্য সাইকেল কন্টেন্ট, এই সাইকেলের চারটে স্টেপ, সেটা হচ্ছে প্ল্যান, ডু, স্টাডি, অ্যাক্ট। It indicates that regular evolution in management practice as well as the readiness of the management to accept and reject unsupported ideas are the key of the evolution of successful enterprise. তো তিনি কি ইন্ডিকেট করেছিলেন? হি ইন্ডিকেট দ্যাট রেগুলার ইভলিউশন। হুম। It indicates that regular evaluation of management practice as well as readiness of management to accept and reject unsupported ideas are the key to the evolution of a successful enterprise. তার মানে কোন একটা এন্টারপ্রাইজকে সাকসেসফুল হওয়ার জন্য তার রেগুলার ইভলিউশন, ম্যানেজমেন্ট প্র্যাকটিস এগুলো প্রয়োজন, অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট আনসাপোর্টেড আইডিয়াস। নেক্সট আসছি এই যে তাহলে এডওয়ার্ড ওয়াল্টার সিওয়ার্টের স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল মেথড পড়বে। সিক্স সিগমা কনসেপ্ট। Sigma, a Greek letter, a mathematical term used to express standard deviation. Sigma basically standard deviation কে express করার জন্য ইউজ হয়। It measures the distribution of any process around its mean. তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কখন করি? যে আমার মিনের চারপাশের ডিস্ট্রিবিউশনটাকে, প্রতিটা স্কোর মিন থেকে কতটা দূরত্বে আছে তার গড়, গড়কে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি। তো মিন থেকে প্রতিটা স্কোরের গড় দূরত্বকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। তো Seward ideas and statistical concepts were used by clinical laboratories and proficiency testing and quality control operation. His method and tool of statistical process and control named Six Sigma have been rediscovered by many industries. So Seward idea and statistical concept were used by clinical laboratories in proficiency testing and quality control operation. তো Seward-এর এই যে ideas and statistical concept, এগুলো বেসিক্যালি ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে প্রফিসিয়েন্সি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোলের জন্য ইউজ হয়। হিজ মেথড অ্যান্ড টুলস অফ স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল নেম সিক্স সিগমা। তার মানে তার মেথড অ্যান্ড টুলের নাম হচ্ছে সিক্স সিগমা, হ্যাভ বিন রিডিসকভার্ড বাই মেনি ইন্ডাস্ট্রি। তো মেনি ইন্ডাস্ট্রির থ্রু এই জিনিসটা রিডিসকভার করা হচ্ছে। তো স্ট্যাটিস্টিক্যাল প্রসেস অ্যান্ড কন্ট্রোলের নাম হচ্ছে সিক্স সিগমা কনসেপ্ট। দাঁড়াও একবার।
হ্যালো, হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? তো এইখানে যে সিক্স সিগমার কনসেপ্টটা দেওয়া হয়েছে এটা কিন্তু বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর। ঠিক আছে? আর একটা আগের দিনে আমি সিক্স সিগমা পড়িয়েছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য। দুটো কিন্তু ডিফারেন্ট। এই সিক্স সিগমার কনসেপ্টটা দিয়েছে ওয়াল্টার সিওয়ার্ড, যেটা মেনলি একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসছি স্ট্যাটিস্টিক্যাল প্রসেস অ্যান্ড কন্ট্রোল। Seward in 1942 developed the control chart and the idea that a process could be in statistical control. Hmm. Hmm. He later published a book named Statistical Method from Viewpoint of Quality Control. তো পরবর্তীকালে Seward in 1942 developed the control chart and the ideas that a process could be in statistical control and later published a book named Statistical Method from the Viewpoint of Quality Control 1939. During the World War II, the military and the munition and weapon facilities used SPC process, তার মানে স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল প্রসেস। এই কনসেপ্টটা ডেভেলপ করেছিল কিন্তু কে ডেভেলপ করেছিল? ডক্টর ওয়াল্টার সিওয়ার্ড। এখানে শুধুমাত্র নামগুলো মনে রাখবে যে সিওয়ার্ড কবে এই জিনিসটা ডেভেলপ করেছিল আর কে ডেভেলপ করেছিল। আর এই এই হয়তো অনেক সময় এই বইয়ের নামটাও জিজ্ঞেস করতে পারে, স্ট্যাটিস্টিক্যাল মেথড ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ কোয়ালিটি কন্ট্রোল। বুঝতে পারলে? এই বইয়ের নামটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যালো, শুনতে পাচ্ছ? এই যে বইয়ের নামটা বললাম, এই বইয়ের নামটা কিন্তু ইম্পর্টেন্ট, যে এই এই বইটা কে লিখেছিল, মানে এই কনসেপ্টটা কে পাবলিশ করেছিল, কোন বইয়ে পাবলিশ করেছিল। ঠিক আছে? হুম। During World War II, the military and munition of weapon facilities used SPC process, statistical process of control. It helped them to monitor and product quality without compromising safety. তার মানে এই স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল প্রসেস কিসে হেল্প করেছিল ওয়ার্ল্ড ওয়ার টু তে? টু মনিটর দ্য প্রোডাক্ট কোয়ালিটি কে মনিটর করতে উইদাউট কম্প্রোমাইজিং দ্য সেফটি, মানে সেফটির সাথে কোনো রকম কম্প্রোমাইজিং না করে প্রোডাক্টের কোয়ালিটি মনিটরিং এ হেল্প করেছিল স্ট্যাটিস্টিক্যাল প্রসেস অফ কন্ট্রোল। দ্য পোস্ট ওয়ার মানে ওয়ার্ল্ড ওয়ার টু এর পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, দ্য টেকনিক ইউজ কাম টু স্ট্যান্ড স্টিল আমেরিকা অ্যান্ড লেটার জাপান ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্টার্টেড ইউজিং দিস মেথড অ্যান্ড স্টিল আর ইউজিং। পরবর্তীকালে আমেরিকা থেকে জাপানে এই কনসেপ্টটা এসেছিল এবং এই কনসেপ্টটা মেনলি বলতে পারো যে জাপানের ম্যানুফ্যাকচারিং সেক্টর ইউজ করছে এখন এই কনসেপ্টটা। ইন 1970 the technique saw and came back to the America as a indigenous product were facing competition with Japan's high quality product. Now SPC is comprehensively used across the industry. এখন এই স্ট্যাটিস্টিক্যাল প্রসেস অফ কন্ট্রোল, এই প্রসেসটা সমস্ত ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। রিডিউসিং দ্য ভেরিয়েশন টু ইমপ্রুভ কোয়ালিটি। তো রিডিউসিং ভেরিয়েশন লিড টু ম্যানুফ্যাকচার টু স্পেসিফাই থিংস. The concept was applicable to varying fields like automobile, electronics, and construction. So, reducing variation to improve the quality. মানে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমরা ভেরিয়েশন মানে কি, যে যে ডিফারেন্স গুলো আছে সেগুলোকে রিডিউস করব কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য।
সিওয়ার্ড ক্লাসিফাইড ভেরিয়েশন ইনটু টু ক্যাটাগরি, একটা হচ্ছে স্পেশাল কেস ভেরিয়েশন আর একটা হচ্ছে কমন কেস ভেরিয়েশন। এই দুটো ক্যাটাগরিতে সিওয়ার্ড এই ভেরিয়েশন গুলোকে যেগুলো কোয়ালিটি ইমপ্রুভের জন্য ইউজ হবে সেগুলোকে ডিভাইড করছিল, একটা হচ্ছে স্পেশাল কেস ভেরিয়েশন আর একটা হচ্ছে কমন কেস ভেরিয়েশন, as also known as assignable cause variation, as also known as chance cause variation. দাঁড়া, এই দুটোকে হাইলাইট করে দিই। হুম, তাহলে বুঝতে পারলে এখানে এখানে মেইনলি বেসিক্যালি কনসেপ্টের থেকে বেসিক্যালি তোমাকে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন বেশি জিজ্ঞেস করে, ঠিক আছে? যে এই যে রিডিউসিং ভ্যারিয়েশন টু ইমপ্রুভ কোয়ালিটি, এই কনসেপ্টটা কে দিয়েছিল? এখানে মেইনলি ফ্যাক্ট মনে রাখতে হবে। এই রিডিউসিং ভেরিয়েশনের দুটো যে টাইপস, এই দুটো টাইপস কি কি? একটা হচ্ছে স্পেশাল কজ ভেরিয়েশন, একটা হচ্ছে কমন কজ ভেরিয়েশন। স্পেশাল কজ ভেরিয়েশনের নাম কি ছিল? অ্যাসাইনেবল কজ ভেরিয়েশন। কমন কজ ভেরিয়েশনের নাম কি ছিল? চান্স কজ ভেরিয়েশন। Seward proposed common cause variation should be controlled to improve quality and reduce scarp. This would further lead to process of coming under the statistical control and the purpose of any industry to create economic methods to static human needs. This can develop using scientific technique. তাহলে বোঝা গেল স্পেশাল কজ ভেরিয়েশন আর একটা হচ্ছে কমন কজ ভেরিয়েশন। স্পেশাল কজ ভেরিয়েশনের অল্টারনেটিভ নাম কি? অ্যাসাইনেবল কজ ভেরিয়েশন। কমন কজ ভেরিয়েশনের অল্টারনেটিভ নাম কি? চান্স কজ ভেরিয়েশন। বারবার বলছি এখানে জিনিসগুলো জাস্ট ফ্যাকচুয়াল মনে রাখতে হবে, বুঝতে পারলে? আচ্ছা মধুশ্রী বলো, হু ইজ দ্য ফাদার অফ কোয়ালিটি কন্ট্রোল? ওয়াল্টার সিওয়ার্ড। ফাদার অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট? হুম হুম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। পারমিতা বলো, what are the two type of reducing variation to improve quality? আচ্ছা, দেখো আমি হাইলাইটেড করে দিয়েছি। টু টাইপস অফ রিডিউসিং ভেরিয়েশন টু ইমপ্রুভ কোয়ালিটি। দেখতে পাচ্ছ তুমি? হুম হুম হুম। এইগুলো অ্যাকচুয়ালি রিডিউসিং ভ্যারিয়েশন মিনস, বলতে পারো যে মেনলি এটা ইউজ হয় তো ইমপ্রুভ কোয়ালিটি অ্যান্ড রিডিউসিং স্কার্প। স্কার্প মানে ধরো কোনো দাগ টাগ যেন না হয়, আর যাতে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য এই দুটো ভেরিয়েশন ইউজ করা হয়। বুঝতে পেরেছো?
The purpose of any industry to create economic methods static human needs. তার মানে প্রতিটা ইন্ডাস্ট্রির এইটাই পারপাস হবে যাতে আমরা এমন ইকোনমিক মেথড তৈরি করতে পারি যেটা হিউম্যান নিডস কে ফুলফিল করে। বোঝা গেল? হুম। হ্যালো। মেনলি এগুলো কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য ইউজ হয়। আচ্ছা, এবার আসছে আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি। আমার গলার আওয়াজ আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। American Society for Quality. Industrial who believes in method of quality control. American Society of for the American Society of Control. আমেরিকান সোসাইটি অফ কোয়ালিটির জন্যেই এরা এই কনসেপ্টটা বিলিভ করতো, ঠিক আছে? হুম। আচ্ছা, Seward was also first honoree to associate to club with principle of statistics, economic and engineering. He developed efficient tool to specifically control chart. অনেক সময় জিজ্ঞেস করে আমেরিকান সোসাইটি অফ কন্ট্রোল, আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি, কোয়ালিটি কন্ট্রোল, তো এর অ্যাসোসিয়েট কে ছিল? ফার্স্ট অনারি অ্যাসোসিয়েট। ফার্স্ট অ্যাসোসিয়েট কে ছিল? মধুশ্রী বলে আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি কন্ট্রোলের ফার্স্ট অ্যাসোসিয়েট কে ছিল? ফার্স্ট অনারি অ্যাসোসিয়েট। এই তো বললাম আমি, যা যা কাকে আমি পড়াচ্ছি, ওয়াল্টার সিওয়ার্ড। বারবার বলছি এখানে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। এই যে ফ্যাক্ট গুলো জিজ্ঞেস করবে বারবার, যেগুলো আমি বারবার বলে দিচ্ছি যখন পড়াচ্ছি, যেগুলো বলে দিচ্ছি মনে রাখবে, যখন নোটসটা পড়বে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনগুলো কোনগুলো আমার ইম্পর্টেন্ট, কোনগুলো আমার একটু ভালো করে মনে রাখতে হবে। অনেক সময় জিজ্ঞেস করতে পারে হু ইজ দ্য অ্যাসোসিয়েট অফ দ্য ফার্স্ট আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি কন্ট্রোল, এইভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, পারমিতা বুঝতে পেরেছো? এরপরে আসছি শ্রী কে প্রহ্লাদ। ইনি হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে? ইন্ডিয়ান কোয়ালিটি গুরুজ। শ্রী কে প্রহ্লাদ 1940 to 2010 was proactive thinker who is famous for his contribution on development of the core competence, তো core competence model and co-creation। তো এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় জিজ্ঞেস করে যে কোর কম্পিটেন্স মডেল অ্যান্ড কো ক্রিয়েশন এটা কে ডেভেলপ করেছিল? বারবার বলছি এই জায়গাগুলো যেগুলো হাইলাইট করে রাখছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। কোর কম্পিটেন্স মডেল অ্যান্ড কো ক্রিয়েশন। হি ওয়ান্টেড টু মেক ম্যানেজার ফ্রি of their dominant logic and assumption. He wanted to make manager free of their dominant logic and assumption. He is specifically known for the conducted by him in collaboration with Gray Hamel. আচ্ছা, he is specifically known
conducted by him collaboration with Gray Hamel. They conducted scientific and empirical research in the area of core competence. তো গ্রে হ্যামালের সাথে সম্মিলিত হয়ে উনি কোর কম্পিটেন্স এই এই এরিয়াটাতে উনি রিসার্চ কন্ডাক্ট করেছেন, ঠিক আছে। এই যে কোর কম্পিটেন্স বা কোঅপারেশন এই মডেলটা ডেভেলপ করেছিলেন হচ্ছে শ্রীকে প্রহ্লাদ। দ্য রেজাল্ট এক্সপ্লেন দ্য রাইজ অফ outsourcing, and his research focus on the next practice, corporate strategy and role of the top management in MNC. তো এই এমএনসি মানে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেগুলোকে বলে ওদেরকে এমএনসি বলে, বড় বড় মাল্টি ন্যাশনাল এমএনসি, ঠিক আছে। তো দ্য রেজাল্ট এক্সপ্লেন দ্য রাইজ অফ আউটসোর্সিং, তো রেজাল্টটা এক্সপ্লেন করেছিল যে আউটসোর্সিং অনেক বৃদ্ধি পাচ্ছে। সো হিজ রিসার্চ ফোকাস অন আউটসোর্সিং মানে বাইরে থেকে সোর্স করা, ঠিক আছে। The research explained the rise of outsourcing, and his research focus on the on best next practice. তো তারপরে তার রিসার্চ কিন্তু বেস্ট নেক্সট প্র্যাকটিসের মানে পরবর্তীকালে আমরা কোন প্র্যাকটিস করতে পারি সেটার উপর বেশি ফোকাস করেছিল। প্রহ্লাদ বুক দ্য ফরচুনেট অফ দ্য বটম অফ দ্য পিরামিড, বারবার বলছি এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আবার আমি হাইলাইট করছি দেখো। প্রহ্লাদ বুক এই এর বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞেস করে দ্য ফরচুনেট অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, যারা পিরামিডের বটমে আছে তাদের ওয়াজ সেন্টার্ড অ্যারাউন্ড দ্য আপরুটিং প্রপার্টি থ্রু প্রফিটস। It is based on the experience and practice of Jaipur fruit, Jaipur rag, seva, Bombay dawals, Bombay dawals, Amul, Arvind Eye Care System, etc. আচ্ছা, আমুল কোম্পানিটার নাম শুনেছো? আমুলের সবাই নাম জানো তো আমুলের? হ্যালো, হ্যালো, আমুল কি কি কোম্পানি? হুম, বলো, তোমার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আইসক্রিম, পনির। জানো কি আমুলের কোনো শেয়ার বাজার নেই? আমুল শেয়ার মার্কেটে নেই, জানো কি? তুমি আমুলের শেয়ার কিনতে পারবে না। এক্স্যাক্টলি, আমুল হচ্ছে একটা কোঅপারেটিভ সোসাইটি। হ্যাঁ, বলো, হ্যালো। প্রতিটা কোম্পানি দেখবে শেয়ার মার্কেটে থাকে, বলে না যে এবার এর শেয়ার পড়ে গেছে, শেয়ার কমে গেছে, কে কার শেয়ার কিনে নিচ্ছে, সব সময় এরকম হয়, প্রতিটা কোম্পানি থাকে শেয়ার মার্কেটে। আমুল হলো একটা কোঅপারেটিভ কোম্পানি। কোঅপারেটিভ মানে এটা কোঅপারেটিভ ব্যাংক, জানো তো? কোঅপারেটিভ ব্যাংকের নাম শুনেছো? হুম, হ্যালো, 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 পারমিতা, আমার কথা শুনতে পাচ্ছো? হুম হুম, কোঅপারেটিভ ব্যাংকের নাম শুনেছো তো? হুম, তো আমুল হলো একটা কোঅপারেটিভ কোম্পানি। কোঅপারেটিভ কোম্পানি কিরকম হয়, মানে এখানে ধরো তুমি যেহেতু আমুল কি করে, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট তৈরি করে। তো তুমি, তোমার ধরো গরু আছে, তুমি গরুর দুধটা ওখানে বিক্রি করলে, ঠিক আছে।
যেমন মুকেশ আম্বানি, জিও টিও বা যারা, যেগুলো এরা প্রফিট বেসড কোম্পানি, তোমার কাছ থেকে একটা দামে কিনে অন্য দামে বিক্রি করে। কিন্তু যারা কোঅপারেটিভ হয়, তারা তোমার কাছ থেকে যে দামে কেনে তারাই ডিরেক্টলি গিয়ে বিক্রি করে আবার। যে এখানে প্রোডাক্টটা তৈরি করছে সেই বিক্রি করার একটা রাস্তা খুঁজে পাচ্ছে, মানে সেই বা সে যাকে বিক্রি করছে সেই দামেই করছে, যেই দামে সেই দামে, যেই দামে ও আবার লোকজনদের বিক্রি করছে। তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা প্রভার্টিকে আপরুটিং করতে পারি, মানে মানে গোড়া থেকে তুলে ফেলতে পারি। জিও হচ্ছে, জিও এমন একটা কোম্পানি বা রিলায়েন্স এমন একটা কোম্পানি, মুকেশ আম্বানি এমন একটা কোম্পানি, ও নিজে প্রফিট কামাচ্ছে। কিন্তু তুমি কখনো দেখবে আমুল হচ্ছে, আমুল অনেক বড় কোম্পানি, আমুল মিল্ক, মিল্ক প্রোডাক্টের জন্য সবাই চোখ বন্ধ করে আমুল বাটার। আমুল ছাড়া আর কেউ কোনোদিনও তুমি কারোর কোনো বাটার এখন শুনতে পাবে না। এখন হয়তো ছোটখাটো কিছু কিছু উঠেছে, যেমন রেড কাউ উঠেছে, মাদার ডেয়ারি উঠেছে, কিন্তু আমুল একদম পুরো, মানে পুরো আমুলের বিজনেস এখনো পুরো, মানে একদম পুরো যবে থেকে আমুল স্টার্ট হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত আমুল যথেষ্ট ভালোভাবে বিজনেস করছে, কারণ এটা একটা কোঅপারেটিভ কোম্পানি। এখানে মেইনলি ফোকাস করা হয়েছে, ধরো যাদের কাছ থেকে আমি প্রোডাক্টটা কিনছি, যারা বলতে পারো প্রডিউসার, যারা মিল্ক তৈরি করছে, যে গোয়ালা, তাকে আমি ওই দামেই দেবো যেই দামে আমি হয়তো এদেরকে বিক্রি করব, বা হয়তো গোয়ালাই ডিরেক্টলি দুধটা বিক্রি করার সুযোগ পাচ্ছে। তো যার ফলে কিন্তু ধরো এমনি নর্মালি দেখবে এই জিনিসগুলো শুনতে পাবে যে চাষির কাছ থেকে 2 টাকা কেজি দরে আলু কিনে 30 টাকা কেজি দরে আলু বিক্রি করছে, তার মানে প্রফিটটা যে মিডল ম্যান সে পাচ্ছে। কিন্তু আমুল একটা কোঅপারেটিভ কোম্পানি। তো এই এই কনসেপ্টের কথাই বলেছিল শ্রী কে পল্লাদ তার বইয়ে। ওই জন্যের বইটার নামটা খুব ইম্পর্টেন্ট, দ্য ফরচুনেট অফ দ্য বটম অফ দ্য পিরামিড। মানে পিরামিড এখানে বলতে গেলে ধরো আমাদের সোসাইটি একটা পিরামিডের মতো। তো এই পিরামিড যারা যারা বটম আছে তাদের ভাগ্য খুলে যাবে কিভাবে, এই পিরামিডের যারা বটম লাইন, এই যে এন্ডিং এ যারা আছে তাদের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য, অ্যান্ড আপরুটিং দ্য প্রভার্টি, তিনি তার এই বইটা তৈরি করেছিলেন, বা তার এই কনসেপ্টটা কোর কম্পিটেন্সি মডেল অ্যান্ড কোঅপারেশন। বুঝতে পেরেছো শ্রীকে পাল্লাদের? হুম, 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 হুম। আর ভুল করবে না, কারণ এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে। না না, এই বইটা লিখেছিল হচ্ছে শ্রী কে পল্লাদ। কেন লিখেছিল? কারণ যাতে প্রভার্টিকে, মানে গরিবীকে আপরুটিং, একদম পুরো নিচ থেকে দূর করে দেওয়া যায়। যখন এই যে নিচের তলার মানুষরা যদি প্রপার টাকা পয়সা হাতে পায়, তো ডেফিনেটলি তাদের মধ্যে কোনো রকম গরিবই থাকবে না। তখনই পসিবল যখন এই রিলায়েন্স বা জিওর মতো কোনো রকম মনোপলি কোম্পানি থাকবে না। তার যে মুকেশ আম্বানি তার ছেলের বিয়ে এত টাকা খরচ করছে, কি করে করছে? কারণ ও একটা প্রফিট বেসড কোম্পানি। কিন্তু যত বেশি কোঅপারেটিভ কোম্পানি হবে, বা এই যে কোর কম্পিটেন্সির উপর বেস করে যত বেশি কোম্পানিগুলো তৈরি হবে, এইগুলো হচ্ছে কোঅপারেটিভ কোম্পানি। জয়পুর রুট, জয়পুর রাগ, সেবা, বোম্বে দাওয়াজ, কেয়ার সিস্টেম, এটসেট্রা। He mentioned the trade-off between price, feature, and performance of product and services. হ্যাঁ, the core idea was that the price of the product could be made attractive such that it can be accepted by a larger segment by re-engineering the product features and performance indicator. বলছে আরো একটা জিনিস এটার ইম্পর্টেন্ট হচ্ছে যে ধরো কোনো প্রোডাক্টের প্রাইস এমনই থাকবে যেটা কিন্তু সবাই লার্জ, যারা লার্জ সেকশন অফ সোসাইটি যেটাকে যাতে কিনতে পারে। আমুলের একটা 200 গ্রাম যে দুধ আছে, 250 দুধের দাম কত জানো? 11 টাকা, খুব জোর 11 টাকা।
মানে প্রাইস লেখা আছে 11 টাকা, কিন্তু ওই যে আমাদের যে দিয়ে যায় সে 1 টাকা নেয়, এক্সট্রা চার্জ নেয়, 12 টাকা, 12 টাকা করে নেয় আমাদের। তো 12 টাকা এটা রেখেছে কারণ জানো, কারণ এই 12 টাকা দাম রাখার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে একটা ফ্যামিলিতে যদি, ধরো একটা গরিব ফ্যামিলিতে হলেও কিন্তু 12 টাকাটা এফোর্ড করতে পারবে, ঠিক আছে? আমি বলছি নর্মালি একটা লোয়ার ক্লাস ফ্যামিলি, সেখানে কিন্তু 12 টাকা মানে 5 বারে 60, 6 বারে 72, 7 বারে 84, 84, এবার 84 × 4 করো, কত হয়? তো মাসে, দাঁড়াও, না আমার মা নেই, তুই খেয়ে নে, আমার মা গেছে অন্য জায়গায়। মাসে 336 টাকা দুধের, এটা একটা লোয়ার ফ্যামিলি কিন্তু এফোর্ড করতে পারবে, সেই জন্যই প্রোডাক্টগুলোর দামও কম। দেখবে আমুলের নুন, এই আমুলের নুন টাটার নুন, এদের কিন্তু দাম অনেক, খুব বেশি না, খুব বেশি হাইফাই না প্রোডাক্টের দাম। তো কারণ রাখা হয়েছে, কারণ যাতে সবাই এফোর্ড করতে পারে। He contested that even if margin are lower, since the volume is high, it would generate more wealth if the product are targeted towards the weaker section. মানে কোন একটা প্রোডাক্ট যদি আমি উইকার সেকশনকে টার্গেট করি, মানে ওনার প্রোডাক্টের দাম যদি কম হয় কিন্তু অনেক লার্জ অ্যামাউন্ট অফ সোসাইটি সেটাকে এফোর্ড করতে পারছে, তাহলে কিন্তু আমি অনেক বেশি প্রফিট কামাতে পারবো। বুঝতে পারলে? এই যে স্ট্রিট ফুডের যে দোকানগুলো, এখানে দেখবে খাবারের দাম, তুমি একটা নর্মালি একটা বড় রেস্টুরেন্টে খেতে যাও, স্ট্রিট ফুডে খাও, সেই তুমি ফ্রাইড রাইস চিলি চিকেনই খাবে, এখানে হয়তো তুমি 60 বা 70 টাকায় পেয়ে যাবে, কিন্তু নর্মালি কোনো একটা নর্মাল রেস্টুরেন্টে গেলে ওটার দাম হয়ে যাবে তোমার, ফ্রাইড রাইস হয়তো নেবে 120 টাকা, চিলি চিকেন হয়তো নেবে 180 টাকা, 120 + 180। তোমার কখনো মনে হয় যে এই যে ছোট ছোট স্ট্রিট ফুডের দোকানগুলো এটা 70 বা 80 টাকা কি করে বিক্রি করছে? রিজন হচ্ছে যাতে এরা অনেক বেশি প্রফিট কামাতে পারে, মানে এই কম টাকায় দিচ্ছে কিন্তু অনেক অনেক বেশি লোক এখানে খাচ্ছে 70 টাকাতে, তার ফলে তাদের প্রফিটটা অনেক বেশি হবে, ওয়েলথ অনেক বেশি হবে। বোঝা গেল? Hence, emphasizing on the bottom of the pyramid is an opportunity for long run wealth creation. যদি আমরা লং রান ওয়েলথ ক্রিয়েশন করতে যাই তাহলে আমাকে বটম অফ দ্য পিরামিড, যারা নিচের শ্রেণীতে আছে তাদের দিকে, তারা যাতে জিনিসটা এফোর্ড করতে পারে সেই দিকে আমাদের ফোকাস রাখতে হবে। বুঝতে পারলে? শ্রীকে প্রহ্লাদের কনসেপ্ট বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছো?